আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো। আচ্ছা, পড়া শুরু করি চলো। তো প্রথমে আমরা পড়বো অষ্টক নিয়ম। এটা পড়েছো তোমরা অলরেডি। অষ্টক নিয়ম কি? অষ্টক নিয়ম কেন হয়? অষ্টক নিয়ম হচ্ছে স্থিতিশীলতা অর্জনের জন্য। স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে শেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ করে। তো মৌল বা পরমাণু যারা আছে স্থিতিশীলতা অর্জনের জন্য কি করে? ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ করে। এটাকে বলা হয় অষ্টক নিয়ম। শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকা মানে হচ্ছে অষ্টক নিয়ম মানতেছে। তাহলে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলেই সে অষ্টক নিয়ম মানে। মানে শেষ কক্ষপথ মানে কি জানো? শেষ কক্ষপথ মানে হচ্ছে ভ্যালেন্স শেল। শেষ কক্ষপথ মানে হচ্ছে ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেলে ইলেকট্রন সংখ্যা 8টি হইতে হবে, তাহলেই সে অষ্টক নিয়ম মানবে। এখন দুইয়ের নিয়ম কি? আচ্ছা, অষ্টক নিয়ম কেন হয়? অষ্টক নিয়ম কারা পরিপূর্ণভাবে মানতেছে? তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস যে কোনোটার ইলেকট্রন বিন্যাস করে দেখবা শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। চাইলে করে দেখতে পারো। যেমন মনে করো যে ক্রিপ্টন। ক্রিপ্টন কত? 36। ক্রিপ্টন হচ্ছে 36। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করো। 1s2, 2s2, 2p6, 3s2, 3s2, 3p6। কয়টা হইলো? 18টা। 3p6। তারপর হচ্ছে 3d10, 4s2, 4p6। মনে হয় এই পর্যন্তই। তাহলে দেখো শেষ কক্ষপথ হচ্ছে আমাদের 4 নাম্বার কক্ষপথ, তাই না? তাহলে এখানে আমাদের শেষ কক্ষপথ হচ্ছে 4 নাম্বার কক্ষপথ। এই শেষ কক্ষপথে দেখো মোট 8টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। তার মানে সে অষ্টক পূর্ণ অবস্থায় আছে। 8টা ইলেকট্রন থাকলে সেটাকে বলা হয় অষ্টক পূর্ণ। আর এই 8টা ইলেকট্রন ফিল আপ করা মানেই হচ্ছে সে অষ্টকের নিয়ম মানতেছে। অষ্টক নিয়ম মানতেছে এবং সে অষ্টক পূর্ণ অবস্থায় আছে, বা এটাকে বলা হয় নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় এবং স্থিতিশীল। স্থিতিশীল কেন? কারোর সাথে সে যুক্ত হইতে চায় না। স্থিতিশীল বা নিষ্ক্রিয় মানে কি? কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। এই যে যে আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন এগুলা কেন হয়? ওই যে অষ্টক পূর্ণ করার জন্য। অষ্টক পূর্ণ করার জন্য হচ্ছে আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধনগুলো হয়ে থাকে সাধারণত। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা অষ্টক নিয়ম। এরপরে হচ্ছে আমাদের দুইয়ের নিয়ম। দুইয়ের নিয়ম দুইয়ের নিয়ম মানে হচ্ছে হিলিয়ামের মতো বিন্যাস অর্জন করা। হিলিয়ামের মতো বিন্যাস অর্জন করা। কেমন? এটা কেমন? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন? হিলিয়াম কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস। যদিও ওর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নাই, বাট ওর যে এস অরবিটাল এটা পূর্ণ অবস্থায় আছে। এস অরবিটাল কি অবস্থায় আছে? পূর্ণ অবস্থায় আছে। ওর যে এস অরবিটাল আছে সেটা পূর্ণ অবস্থায় আছে এবং সে নিষ্ক্রিয় গ্যাসের মতো বিহেভিয়ারে আছে। মানে তার 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 যে ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে অষ্টক পূর্ণ হয় নাই, কিন্তু তার যে বিহেভিয়ার আছে সেটা একদম যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তাদের মতো। কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না, যোজনী শূন্য। হ্যাঁ। তো এর জন্য এটাকে আলাদাভাবে নিষ্ক্রিয় গ্যাসে স্থান দেওয়া হয়েছে। 18, গ্রুপ 18তে স্থান দেওয়া হয়েছে। গ্রুপ 18।
তাহলে হিলিয়ামের মতো বিন্যাস অর্জন গ্রুপ 18, ঠিক আছে। তো হিলিয়ামের মতো বিন্যাস অর্জন কারা করতে চাইবে? হাইড্রোজেন, তারপরে হচ্ছে লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম। এরা হচ্ছে সাধারণত তোমার কি হইতে চায়? হিলিয়ামের মতো বিন্যাস অর্জন করতে চায়। কারণ দেখো, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, একটা ইলেকট্রন আছে তাহলে 1s1। এখন কথা হচ্ছে যে ওর একটা ইলেকট্রন, ওকে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ফিল আপ করতে ওর কয়টা ইলেকট্রন লাগবে? 7টা লাগবে। আরো ওর অষ্টক পূর্ণ করার জন্য ওর কয়টা ইলেকট্রন লাগবে? 7টা। তো 7টা কেউ দিবে? কেউ দিবে না। তো 7টা কেউ দিবে না, তার মানে সে হচ্ছে আর মাত্র একটা ইলেকট্রন পাইলে, আর মাত্র যদি একটা ইলেকট্রন পায় তাহলে কত হয়ে যাবে? 1s2 হয়ে যাবে না? তার মানে কার মতো বিন্যাস অর্জন করতে চাইবে ও? হিলিয়ামের মতো। হিলিয়ামের মতো। এটাকে বলা হয় দুইয়ের নিয়ম, হিলিয়ামের মতো বিন্যাস অর্জন করা। এখন দুইয়ের নিয়মকে আরেকটা জিনিসকেও বলা হয়, দুইয়ের নিয়ম আরেকটা জিনিসকেও বলা হয়, কিন্তু ওইটা আসলে একটু ক্যাচাল, ওইটা আমাদের লাগে না অতটা। ওইটা যখন আমি সৃজনশীল পড়াবো তখন আমি একটু বলে দিব যে দুইয়ের নিয়ম বলতে আরেকটা জিনিসকেও আমাদের বইতে বলা হয় আধুনিক দুইয়ের নিয়ম। দেখো, আধুনিক দুইয়ের নিয়ম হচ্ছে এরকম। আচ্ছা, আধুনিক দুইয়ের নিয়ম যেটা, এটা আমি সৃজনশীলে গিয়ে দেখাই দিব। আধুনিক দুইয়ের নিয়ম এটা লাগে না আমাদের। আধুনিক দুইয়ের নিয়ম হচ্ছে শেষ কক্ষপথে জোড় ইলেকট্রন থাকতে হবে। শেষ কক্ষপথে জোড় ইলেকট্রন থাকতে হবে, মানে ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকতে হবে শেষ কক্ষপথে, তাহলে সেটা হচ্ছে দুইয়ের নিয়ম মানবে। এখন কথা হচ্ছে এটার বেশি প্রয়োগ নাই, লেস ইম্পর্টেন্ট, বেশি প্রয়োগ নাই। এটা প্রয়োগ কোথায় আছে সৃজনশীলের সময় দেখাই দেওয়া লাগবে। আর আপাতত মনে রাখবা দুইয়ের নিয়ম হচ্ছে হিলিয়ামের মতো বিন্যাস অর্জন করতে চায়। যেমন লিথিয়াম, লিথিয়ামের কয়টা ইলেকট্রন আছে? 3টা, 1s2, 2s1। তো লিথিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 3টা। তো অষ্টক পূর্ণ করার জন্য তার আরো 8টা ইলেকট্রন দরকার, কিন্তু সে তো 8টা ইলেকট্রন কারো কাছ থেকে, সরি 3টা আছে না, তার আরো কয়টা ইলেকট্রন দরকার? 5টা ইলেকট্রন দরকার। সে তো কেউ তো তারে 5টা ইলেকট্রন দিবে না। আর আরেকটা কথা হচ্ছে ও তো ধাতু, ও তো ইলেকট্রন গ্রহণ করবে না, ও ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ওর জন্য কি করা সহজ? এই একটা ইলেকট্রন ত্যাগ করা সহজ। তো একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে কার মতো তার বিন্যাস অর্জন হবে? হিলিয়ামের মতো বিন্যাস অর্জন হবে। মানে সে দুইয়ের নিয়ম ফলো করবে। তার মানে লিথিয়াম, তারপর এখানে বেরিলিয়াম যে আছে, ওরা দুইয়ের নিয়ম ফলো করার চেষ্টা করে। দুইয়ের নিয়ম, ওরা কিন্তু অষ্টক পূর্ণ করতে পারে না। দুইয়ের নিয়ম মানে হিলিয়ামের মতো বিন্যাস অর্জন করতে চায় এবং নিষ্ক্রিয় গ্রুপের মতো বিন্যাস অর্জন করে আর কি, দুইয়ের নিয়ম ফলো করে। তো এই হচ্ছে অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম। এখন কথা হচ্ছে, এবার আসো যে অষ্টক নিয়ম কিভাবে খাটতেছে। ধরো PCl3 যে যৌগটা আছে, পিসিএল থ্রি, এই যৌগটা আমি মনে করো অঙ্কন করব। কিভাবে অঙ্কন করব? PCl3 এই যৌগটা মনে করো যে আমি হচ্ছে অঙ্কন করব। তো প্রথমে হচ্ছে, আচ্ছা অঙ্কন পর্বটা আমি পরে দেখাই, এটা আমি শেষের দিকে রাখতে চাচ্ছি, কারণ তখন আমি মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন পড়াবো, তখন আমি এটা দেখাই দিচ্ছি। আপাতত দুইয়ের নিয়ম আর হচ্ছে এই অষ্টক নিয়মটা মনে রাখবা। এখন যেটা পড়বো সেটা হচ্ছে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা। আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা। তো তার আগে আমাদের জানতে হবে পোলার যৌগ কি। পোলার যৌগ, পোলার যৌগ কি? পোলার যৌগ হচ্ছে প্রথমে যে যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে, বা আমি যদি আরেকটু সুন্দরভাবে লিখি, একটু বড় করে লিখি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে কোন যৌগে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক
এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হওয়াকে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হওয়ার কারণে আচ্ছা হওয়ার কারণে না লিখে সৃষ্টি হলে বা সৃষ্টি হওয়াকে পোলারিটি বলা হয়। সৃষ্টি হওয়াকে পোলারিটি বলে। পোলারিটি বৈশিষ্ট্য সম্পূর্ণ যৌগকে পোলারিটি বৈশিষ্ট্য আছে এমন যৌগকে পোলার যৌগ বলা হয়। কি লিখছি তাহলে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে কোনো যৌগে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হওয়াকে পোলারিটি বলা হয়। পোলারিটি বৈশিষ্ট্য সম্পন্ন যেসব যৌগতে পোলারিটি আছে তাদেরকে বলা হয় পোলার যৌগ। যেমন আমি যদি মনে করে পানির স্ট্রাকচারটা আঁকি, পানি কি H2O। খেয়াল করো পানির স্ট্রাকচারটা এরকম হয়, উল্টা ভি আকৃতির হয়। তোমাদের বলছিলাম না উল্টা ভি আকৃতির, হাইড্রোজেন হাইড্রোজেন। তো এগুলো কি বন্ধন? এই যে এই বন্ধনগুলোর নাম কি? এই বন্ধনগুলো হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন। আচ্ছা এবার বলতে পারো যে ভাই এটা কই পাইলেন সমযোজী বন্ধন, এটা কিভাবে আসলো? তোমাদের গত ক্লাসে আমি পানির একটা সমযোজী বন্ধন দেখাইছি না? দেখবা যে এইভাবে দেখাইছিলাম। প্রথমে এখানে অক্সিজেনের চিত্র আঁকাইছি, তারপর এখানে দুইটা হাইড্রোজেনের চিত্র আঁকাইছি। এখানে হাইড্রোজেন ছিল আর এখানে অক্সিজেন ছিল। তারা কি করে? দুইটা ইলেকট্রন শেয়ার করে না দুজনে? হাইড্রোজেন একটা এবং অক্সিজেন একটা করে ইলেকট্রন শেয়ার করে এখানে সমযোজী বন্ধন তৈরি করে। এই যে দেখো এখানে বন্ধন তৈরি করছিল, এই জায়গাটাই আমি এখানে বন্ধন দিয়ে আঁকাইছি। এই বন্ধনে কয়টা ইলেকট্রন ছিল? দুইটা করে ইলেকট্রন ছিল। প্রতিটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন ছিল, যতটুকু তোমাদের মনে পড়ে আর কি। প্রত্যেকটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন ছিল। আর এই বন্ধনটা কি ছিল? আমাদের সমযোজী বন্ধন। আমরা তো এমনিও বুঝতে পারতেছি যে অক্সিজেন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু, দুজনের মধ্যে কি বন্ধন থাকবে? অবশ্যই সমযোজী বন্ধন থাকবে, কারণ অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধন তৈরি হয়। তাদের মধ্যে যে বল কাজ করে সেটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। হ্যাঁ, আচ্ছা সমযোজী বন্ধন যেটা আছে, এই সমযোজী বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? দুইটা করে ইলেকট্রন থাকে। হাইড্রোজেন একটা দিছিল আর অক্সিজেনের একটা, দুইজন শেয়ার করছে না? অক্সিজেনের আবার আরেকটা, আবার হাইড্রোজেনের হচ্ছে আরেকটা, এভাবে শেয়ার করছে। তো খেয়াল করো এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? তোমাদের আমি চতুর্থ অধ্যায়ে লিখে দিছিলাম যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, হাইড্রোজেনের কত, এগুলো আমি লিখে দিছিলাম। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা কি ছিল? তড়িৎ ঋণাত্মকতা ছিল কোনো যৌগের সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে ধর্ম তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে দেখো এখানে সমযোজী বন্ধন আছে না? এখানে সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? দুইটা দুইটা ইলেকট্রন আছে না? প্রতিটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন আছে। এবার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত তোমাদের কি মনে আছে? অক্সিজেন, আচ্ছা এইভাবে লিখছিলাম, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন। ফ্লোরিনের হচ্ছে 4, অক্সিজেন হচ্ছে 3.5, নাইট্রোজেন হচ্ছে 3। দেখবা চতুর্থ অধ্যায়ে তোমাদের আমি লিখে দিছিলাম এইগুলা। তাহলে অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 3.5, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। তাহলে অক্সিজেনের কত? 3.5 আর হাইড্রোজেনের হচ্ছে মাত্র 2.1। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে অক্সিজেন কি করবে? সমযোজী বন্ধনে যে ইলেকট্রন শেয়ার করছে সেগুলো নিজের দিকে আকৃষ্ট করবে। সমযোজী বন্ধনে যে শেয়ারকৃত ইলেকট্রন সেগুলো নিজের দিকে আকৃষ্ট করবে। এবং এই ধর্মটাকেই তো আমরা বলি, এই ধর্মটাকে আমরা কি বলি? তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই যে দুইটা ইলেকট্রন এগুলো কার দিকে চলে যাবে? অক্সিজেনের দিকে চলে যাবে। কিভাবে? যদি আমরা একটু দেখি, তো বন্ধন ছিল এখানে প্রথমে, এই যে একটা বন্ধন ছিল, বন্ধনে দুইটা ইলেকট্রন ছিল। দেখা যায় একটু পরে দুইটা ইলেকট্রন অক্সিজেনের কাছে চলে আসছে। কার কাছে চলে যাবে? অক্সিজেনের কাছে, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি।
তাই অক্সিজেনের কাছে দুইটা ইলেকট্রন চলে গেছে। বন্ধনের যে শেয়ারকৃত ইলেকট্রন, যে দুইটা ইলেকট্রন ওরা শেয়ার করছে, সেই দুইটা ইলেকট্রন অক্সিজেনের দিকে বেশি চলে আসবে। ঠিক আছে, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। তাহলে বাকি যে বন্ধনটা আছে সেটার ইলেকট্রনগুলোও কি হয়ে যাবে, অক্সিজেনের দিকে চেপে যাবে। এই যে অক্সিজেনের দিকে মনে করো দুইটা চেপে গেল, তাহলে এখন অক্সিজেনের দিকে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেল না? অক্সিজেনের দিকে ইলেকট্রনের ঘনত্ব কি হয়ে গেল, বৃদ্ধি পেল। তাহলে দুইটা যে ইলেকট্রন আছে বা বন্ধনের শেয়ারকৃত যে ইলেকট্রনগুলো আছে সেগুলো অক্সিজেনের দিকে বেশি হেলে পড়লো। তাহলে অক্সিজেনের মধ্যে কি ঋণাত্মক চার্জ বেড়ে যাবে না? ইলেকট্রন তো আমাদের ঋণাত্মক চার্জ, তাই না? তাহলে অক্সিজেনের মধ্যে ঋণাত্মক চার্জ বেড়ে যাবে। তখন এই অক্সিজেনের ঋণাত্মক চার্জ বেড়ে যাওয়ার কারণে যে দুইটা দুইটা ইলেকট্রন তো ওর নিজের ছিল, বাকি অপর দুইটা হাইড্রোজেনের শেয়ার করা ইলেকট্রন, ওই দুইটা ইলেকট্রন নিজের কাছে চলে আসলো। মোট 4টা ইলেকট্রন ওর কাছে চলে আসছে। এক্সট্রা কয়টা আসছে? 2টা। তো এক্সট্রা 2টা আসার কারণে ওর এখানে 2 ডেল্টা মাইনাস চার্জ তৈরি হবে। 2 ডেল্টা মাইনাস, ডেল্টা দ্বারা বোঝানো হয় পোলারিটি। ডেল্টা দ্বারা কি বোঝানো হয়, পোলারিটি। 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস কেন, দুইটা ইলেকট্রন এক্সট্রা ওর কাছে চলে আসছে, এক্সট্রা। আর হাইড্রোজেনের কাছ থেকে, হাইড্রোজেন সাধারণ মতো ছিল, আর একটা ইলেকট্রন শেয়ার করছে, বাট একটা ইলেকট্রন তো এখন অক্সিজেন টান দিয়ে ওর দিকে নিয়ে গেছে। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন থেকে একটা একটা করে ইলেকট্রন টান দিয়ে নিয়ে গেছে না? এই যে এই হাইড্রোজেনের, খেয়াল করো এখানে এই হাইড্রোজেনের যে এই ইলেকট্রনটা আছে, এই হাইড্রোজেনের যে এই ইলেকট্রনটা আছে এটা কিন্তু অক্সিজেনের দিকে বেশি হেলে গেছে। তাহলে অক্সিজেনের কি ইলেকট্রন একটা বেড়ে গেল, আর হাইড্রোজেনের ইলেকট্রন একটা কমে গেল না? তাই অক্সিজেন হয়ে যাবে ডেল্টা প্লাস। অভাব, ওর হচ্ছে ইলেকট্রনের অভাব হয়ে গেছে। আর এই হাইড্রোজেনেরও তো একটা ইলেকট্রন অক্সিজেন টান দিছে, তাহলে এরও হয়ে যাবে ডেল্টা প্লাস। তাহলে চিত্রটা কেমন আসতেছে, পানির অণুর চিত্র এইরকম আসতেছে। তো এই যে যে ঘটনাটা ঘটলো এটাকে বলা হয় পোলারিটি। এটাকে কি বলা হয়, পোলারিটি। এটাকে বলা হয় পোলারিটি। তাহলে পোলারিটির সংজ্ঞাটা কি ছিল, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। দেখো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি না? একটা হচ্ছে 3.5 আর একটা হচ্ছে 2.1, অনেক ব্যবধান না? তো এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যর কারণে কোনো যৌগে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। দেখো এই যে যে পানির যৌগটা ছিল, এখানে আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে অক্সিজেনে, আর আংশিক ধনাত্মক চার্জ তৈরি হয়েছে হাইড্রোজেনে। এটা যে তৈরি হইলো, এই ঘটনাটাকেই বলা হয় পোলারিটি। আর পোলারিটি যেসব যৌগে দেখা যায় সেগুলোকে পোলার যৌগ বলা হয়। তাহলে পানিকে কি বলবো, পানি একটা পোলার যৌগ। পানি একটি পোলার যৌগ। এখন পোলার যৌগ বলার আগে আরেকটা কথা বলতে হয়, পানি বেশিরভাগ ক্ষেত্রে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। দ্রাবক, পানি বেশিরভাগ ক্ষেত্রে কি হিসাবে ব্যবহার করা হয়, দ্রাবক। দ্রাবক মানে কি, দ্রাবক জিনিসটা কি? তো তোমরা একটু করে জানা রাখো যে দ্রাবক প্লাস দ্রব সমান সমান হচ্ছে দ্রবণ। এটার বাস্তব উদাহরণ কি হইতে পারে, যেমন দ্রাবক হচ্ছে পানি মনে করো, পানির মধ্যে তুমি দ্রব হিসাবে চিনি মিশাইলা, তাহলে এটা কি হয়ে যাবে, দ্রবণটা কি হবে, চিনির শরবত। চিনির শরবত হয়ে গেল না? তাহলে এখানে দ্রবটাকে, দ্রবটা হচ্ছে চিনি, দ্রাবক হচ্ছে পানি। তো আমাদের বেশিরভাগ বেশিরভাগ জিনিসপত্রে পানিটা কিন্তু দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়, দ্রবটা চেঞ্জ হয়। চিনির বদলে তুমি গুড় দিতে পারো, তারপর অনেক সময় লেবু দেয় মানুষ, তাই না? এখন দ্রবটা যে ভিন্ন ভিন্ন জিনিস হইতে পারে, বাট দ্রাবক কিন্তু আমরা ফিক্সড রাখি। তাহলে আমাদের এই বইয়ের কনসেপ্ট অনুযায়ী আমরা দ্রাবকটাকে পানি হিসাবে, মানে পানিকেই দ্রাবক হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে রাখি, বেশিরভাগ ক্ষেত্রে রাখি। এখন পানি যে একটা পোলার যৌগ বলার আগে বলতে হবে পানি একটা পোলার দ্রাবক, কারণ এই পানিকেই আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দ্রাবক হিসাবে ব্যবহার করি। পানি একটি পোলার দ্রাবক। কেন পানি পোলার দ্রাবক? পানিতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে, আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়েছে। তো এই খ নাম্বারে যদি আসে সংজ্ঞা তো দিবাই, প্লাসে পানির এই চিত্রটা দিয়ে দিতে হবে। তোমাকে বলবে যে দেখাও যে পানি একটি পোলার দ্রাবক, পোলার দ্রাবক, তখন হচ্ছে এইভাবে চিত্র দিয়ে ব্যাখ্যা দিবা অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো, আমরা মেইনলি শিখতেছিলাম হচ্ছে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা। আয়নিক যৌগগুলা পানিতে দ্রবীভূত হয় কিভাবে সেটা আমরা দেখবো। হ্যাঁ, দেখো মনে করো এটা একটা পাত্র, এখানে তো পাত্রটা তো দেখতেছি না, এটা কি?
এটা কেমন শেপ সেটা বোঝা মুশকিল। আচ্ছা দেখি, দাঁড়াও। ক্যামেরা দেখি অন হয়ে যাচ্ছে। আচ্ছা বাদ দাও, পাত্র টাত্র লাগবে না। আচ্ছা মনে করো পাত্র আমি ম্যানুয়ালি আঁকাচ্ছি, মনে করো এটা একটা পাত্র। মনে করো এটা একটা হচ্ছে পাত্র। এবার এই পাত্রের মধ্যে প্রথমে দ্রাবক হিসাবে তুমি পানি নিয়েছো। কি নিয়েছো? পানি। পানি পানি H2O। তো পানি যখন নিয়েছো, পানির ভিতরে কে কে থাকে? H2O। এটা ভাঙলে কি অবস্থায় হবে? H প্লাস প্লাস OH মাইনাস হবে না? H প্লাস অথবা এবং OH মাইনাস। অথবা তুমি যদি বলো যে আমি পানির অণুটাকে এইভাবে লিখবো, এই যে এইভাবে পানি অণুটাকে আমি মনে করো যে ওর গাঠনিক সংকেত হিসাবে আঁকাইতেছি। অক্সিজেন, হাইড্রোজেন, উল্টা ভি আকৃতি হাইড্রোজেন। এটা হচ্ছে 2 ডেল্টা মাইনাস, আর এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটাও ডেল্টা প্লাস। এখন মনে করো তুমি এখানে NaCl দিতেছো। কি দিতেছো? NaCl, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। তো এখানে যখন তুমি NaCl দিয়ে দিবা, যখনই তুমি NaCl এখানে দিবা, কি ঘটবে? লবণ পানিতে দিলে দ্রবীভূত হয়ে যায় না? NaCl দিলে কেন দ্রবীভূত হয়ে যায়, তাই না? এটা একটা বিষয় না? তো দেখো তুমি খেয়াল করো NaCl যে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল তোমাদের কি মনে আছে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, NaCl একটা আয়নিক যৌগ না, Na প্লাসে পরিণত হয়েছে। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছিল। যখন আমরা দুইটা যোগ করছিলাম, ইলেকট্রন ইলেকট্রন কাটা, Na প্লাস Cl কি তৈরি হয়? NaCl তৈরি হয়েছিল। তো NaCl যে তৈরি হইলো, কে কে যোগ হইলো? Na প্লাস আর Cl মাইনাস না? তাহলে NaCl এটা যদি ভেঙে যায়, কিভাবে ভাঙবে? Na প্লাস প্লাস Cl মাইনাস আকারে ভাঙবে না? কারণ এরা দুইজন যুক্ত হয়েছিল কেন? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে। কেন, কিভাবে যুক্ত হয়েছিল? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে তারা হচ্ছে যুক্ত হয়েছিল। তো এখন আলাদা কেন হয়ে গেল? তার কারণটা হচ্ছে এই পানির ভিতরে কে আছে বলো তো? এই যে পানির যে অক্সিজেনটা আছে, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস। আর হাইড্রোজেনগুলো যে আছে এখানে, এগুলো হচ্ছে ডেল্টা প্লাস। আর তুমি যখন তুমি NaCl দিয়ে দিলা, NaCl দিয়ে দিলা, NaClটা কি অবস্থায় ছিল? Na প্লাস Cl মাইনাস। এই যে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা এই Na প্লাসকে আকর্ষণ করবে। এখন এখানেও একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে। এখানেও দেখো প্লাস মাইনাস আছে, চার্জ আছে। তাই অক্সিজেনটা কি করে? এই সোডিয়ামটাকে আকর্ষণ করে। আর এই হাইড্রোজেনগুলো যে আছে, এগুলো হচ্ছে এই ক্লোরিনটাকে আকর্ষণ করে। হাইড্রোজেনগুলো কারা আকর্ষণ করে? হাইড্রোজেনগুলো হচ্ছে হাইড্রোজেনগুলো প্লাস এই ক্লোরিন মাইনাসকে কি করে? আকর্ষণ করে। যার ফলে এই NaClটা বিভাজিত হয়ে যায় এবং পানিতে দ্রবীভূত হয়ে যায়। পানিতে কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়। তো এইভাবে হচ্ছে আয়নিক যৌগগুলো দ্রবীভূত হয়। তো আয়নিক যৌগের দ্রবীভূত আসলে তোমরা তো এইভাবে দিবা না, তোমরা যেভাবে দিবা, তোমরা যেভাবে দিবা যে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, বা আমি একটা লিখে দিচ্ছি এখানে, সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা। কিভাবে দ্রবণীয় হচ্ছে সেই চিত্র দিবা তোমরা। তো চিত্র কিভাবে দিবা? ব্যাখ্যা তো দিবাই যে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস ধনাত্মক ঋণাত্মক আয়ন আছে। আর যখন এটি পানিতে যখন এটি পানিতে দ্রবীভূত করা হয়, পানিতে দ্রবীভূত করা হয়, পানি একটি পোলার যৌগ, পোলার দ্রাবক, যার ফলে সেখানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন রয়েছে। এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের প্রভাবে সোডিয়াম ক্লোরাইড বিভাজিত হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। তো তারপরে চিত্র দিবা। কিভাবে চিত্র দিবা? তো প্রথমে
NaCl যেটা আছে, NaCl এটা কিভাবে ভাঙে? Na প্লাস আর Cl মাইনাস। এখন বলতে পারো এটা কই থেকে পাইলাম? ওই যে বিক্রিয়া থেকে পাইলাম। বিক্রিয়াটা তোমরা গেস করবা। তো এবার Na প্লাস যেটা আছে, Na প্লাস, আচ্ছা আমাদের পানির অণুটা কি ছিল? পানির যে অণুটা সেটা কি ছিল? অক্সিজেন 2 ডেল্টা মাইনাস, এদিকে হাইড্রোজেন ডেল্টা প্লাস, এদিকে হাইড্রোজেন ডেল্টা প্লাস। এবার আমি কি বলেছিলাম? অক্সিজেন ডেল্টা মাইনাস প্লাসকে আকর্ষণ করবে। তাহলে সোডিয়াম প্লাস যেটা আছে, সোডিয়াম প্লাসকে ঘিরে কে থাকবে? অক্সিজেনগুলো থাকবে। কে থাকবে? অক্সিজেনগুলো থাকবে। সোডিয়াম প্লাসকে ঘিরে ঘিরে অক্সিজেনগুলো অবস্থান করবে, কারণ অক্সিজেনগুলো হচ্ছে 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস। অক্সিজেনগুলো হচ্ছে 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস এইগুলা। এখন হাইড্রোজেনগুলো কি থাকবে? হাইড্রোজেনগুলো একটু দূরে দূরে থাকবে। হাইড্রোজেনগুলো দূরে দূরে থাকবে এই যেভাবে। হাইড্রোজেন ডেল্টা প্লাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস, প্লাসগুলো দূরে থাকবে, কারণ প্লাস প্লাসকে কি করে? বিকর্ষণ করে। এই যে এখানে একটা প্লাস আছে যে সোডিয়ামের মাথায়, প্লাস প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে। তো এইভাবে বাকি যে বাহুগুলো আছে সেগুলো দিয়ে দিবা। হাইড্রোজেন ডেল্টা প্লাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস। আবারও সেম ভাবে এখানে হাইড্রোজেন ডেল্টা প্লাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস। তো এইভাবে হচ্ছে সোডিয়ামের আয়নটা দেখাবা। এবার ক্লোরিন আয়নটা দেখাবা। ক্লোরিন, ক্লোরিন আয়নটা হচ্ছে এবার দেখাবা কিভাবে? ক্লোরিন আয়ন, ক্লোরিন কি ঋণাত্মক না? ক্লোরিন যেটা আছে এটা তো ঋণাত্মক, মাইনাস। মাইনাস থেকে কি আসবে? প্লাস আসবে, প্লাস। তাহলে কেমন ভাবে দিব? তাহলে অক্সিজেনগুলো কই থাকবে? অক্সিজেনগুলো থাকবে দূরে দূরে। অক্সিজেনগুলো হচ্ছে দূরে দূরে থাকবে। এই যে অক্সিজেন দূরে দূরে দিবা। অক্সিজেনগুলো দূরে দূরে থাকবে আর হাইড্রোজেনগুলো কাছাকাছি থাকবে এই যেভাবে। তো এইভাবে তো এটা চিত্র আঁকা ভালো মুশকিল। তো এইভাবে দিল আর কি। অক্সিজেন হচ্ছে টু, 2 ডেল্টা মাইনাস, আর এখানে প্রত্যেকটাতে হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, এবার ডেল্টা গুলা দিয়ে দিবা, চিহ্নগুলা। 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস। তো বলতে পারো ডেল্টা আবার কি? তোমরা আলফা পড়ছো না? আলফা, তারপর বিটা, তারপর গামা, তারপর হচ্ছে ডেল্টা, তারপর আরো আছে। তোমরা যেমন রোমান সংখ্যা পড়ো না, ওই রকম এই জিনিসগুলা। এই জিনিসগুলো হচ্ছে ওই রকম। তো এখানে ডেল্টা দ্বারা লিখছে আর কি। আচ্ছা, আর হাইড্রোজেন গুলোর উপরে হচ্ছে ডেল্টা প্লাস দিয়ে দিবা। ডেল্টা প্লাস। এই হচ্ছে আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা। এটা কি? আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা। তো এখন কথা হচ্ছে যে এই চিত্র আমি তো একটার জন্য দেখাইলাম, বাকিগুলোর জন্য পারবা না? অবশ্যই পারবা। যেমন এখানে যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইতো, বললো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তা দেখাও, কি করতা? ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয়? ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হয়, আর 2টা ক্লোরিন সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে, প্র্যাকটিস করতে হবে তোমাদের বিক্রিয়াগুলা, Cl2 মাইনাসে পরিণত হয়। তাহলে আমার এখানে ক্যাটায়ন কে? ক্যাটায়ন হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস। অ্যানায়ন কে? অ্যানায়ন হচ্ছে ক্লোরিন 2 মাইনাস। তাহলে এখানে দিতাম ক্লোরিন 2 মাইনাস, আর এখানে দিতাম ম্যাগনেসিয়াম 2 প্লাস। বাকি সব চিত্র সেম, বাকি সব চিত্র সেম। ক্যাটায়নের দিকে পজিটিভ চার্জগুলো দিয়ে দিবা, মানে ক্যাটায়নের দিকে, সরি ক্যাটায়নের দিকে হচ্ছে নেগেটিভ ডেল্টাগুলো দিয়ে দিবা, অক্সিজেনগুলো দিয়ে দিবা। আর অ্যানায়নের দিকে হাইড্রোজেনের ডেল্টাগুলো দিয়ে দিবা, তাহলে ইনাফ। মানে মেন কথা হচ্ছে এখানে দিবা হচ্ছে কে? সোডিয়ামের যেখানে আছে এখানে দিবা হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন যে যৌগই হোক, শুধু ক্যাটায়ন আর অ্যানায়ন চেঞ্জ করে দিবা, বাকি সব সেম। এখানে অ্যানায়ন দিয়ে দিবা। তোমাকে যেই যৌগই দেখ না কেন, ধরো যে তোমাকে যে কোনো একটা যৌগ দিল, কিন্তু যৌগটা অবশ্যই আয়নিক হওয়া লাগবে। যৌগটা কি? অবশ্যই আয়নিক হওয়া লাগবে। মনে করো একটা যৌগ দিল যে আহ, ধরো দিল NaF, NaF, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড। তো এখানে তুমি জানো যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়, এবং ফ্লোরিন সেই একটা ইলেকট্রন গ্রহণ করে F মাইনাসে পরিণত হয়। তাহলে এখন তোমার ক্যাটায়ন কে?
ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস, আর অ্যানায়ন কে? অ্যানায়ন হচ্ছে ফ্লোরিন মাইনাস। তো একইভাবে তুমি এখানে সোডিয়াম প্লাস দিয়ে ওই চিত্রগুলো আঁকাবা এই যেভাবে, একইভাবে চিত্রগুলো আঁকাবা। আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ হ্যালো ভাই। ভাই তো ক্লাস নিচ্ছিলাম, এই 15 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই গেছে পারভেজ হয়ে গেছে, মুশির হয়ে গেছে, একটা হেডফোন আছে, এটা একটু সুবুর বাইরে দিয়ে। হ্যাঁ এটা সুবুর বাইরে তো। আচ্ছা আচ্ছা, আবার শুরু করতেছি। কেউ দেখি নাই, শুধু মোয়াজ আছে, সবাই বের হয়ে গেছে, আমি তো দেখতে পারি না। আচ্ছা, তাহলে এইভাবে ক্যাটায়নগুলো এইভাবে দিব, হ্যাঁ। ক্যাটায়নগুলো এইভাবে দেওয়ার পরে পরে অ্যানায়নের চিত্রটা আঁকাবো। অ্যানায়নের চিত্রে হাইড্রোজেনগুলো কাছে থাকবে, এইভাবে হবে চিত্রগুলো। তো আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। অ্যানায়ন ক্যাটায়ন এগুলো চিত্র আঁকাইতে পারবা। পানিতে দ্রবণীয়তা বললে এইভাবে চিত্র দিয়ে দিবা, ঠিক আছে? তো যতটুকু দরকার তোমাদের ততটুকু বলে দিছি, এর এক্সট্রা লাগলে পরে সৃজনশীলে দেখাই দিব অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা দেখব আয়নিক যৌগের তড়িৎ পরিবাহিতা। আয়নিক যৌগের তড়িৎ পরিবাহিতা, এটা খুবই ইম্পর্টেন্ট। আয়নিক যৌগ কিভাবে তড়িৎ পরিবহন করে, এটা কি শিখছো? তড়িৎ পরিবাহিতা কি শিখছো? এটা কিন্তু সিলেবাসের বাহিরে, মানে এটার যে কনসেপ্ট সেটা কিন্তু সিলেবাসের বাহিরে। তড়িৎ পরিবহনটা কি শিখছো? জানাও তো আয়নিক যৌগের তড়িৎ পরিবাহিতা। এটা বইতে একটু করে আছে, কিন্তু পড়তে হবে বুঝছো, কারণ এটাই দিয়ে দিতে পারে, এটা সিলেবাসের বাহিরের অধ্যায় থেকে কনসেপ্ট। তো তড়িৎ পরিবাহিতা হচ্ছে এইরকম, আমি তোমাকে বলি। তড়িৎ পরিবাহিতা দেখানোর জন্য তোমাকে আগে একটা চিত্র আঁকাইতে হবে। কি করতে হবে? আগে একটা চিত্র আঁকাইতে হবে, যে এরকম চিত্র, এরকম চিত্র আঁকাবা। আমি যেভাবে আঁকাইতেছি হুবহু মনে রাখার ট্রাই করবা আর কি। একটু কষ্ট করে মনে রাখার ট্রাই করবা, কারণ এটা সিলেবাসের বাইরে, তোমাদেরও কষ্ট হবে এটা বুঝতে, বাট এটা আমার মনে হয় চলে আসতে পারে। বলবে আয়নিক যৌগের তড়িৎ পরিবাহিতা দেখাও, কিভাবে দেখাবা তারপরে। তো এইভাবে আঁকানোর পরে এখানে দুইটা দণ্ড দিবা, দণ্ড, এগুলোকে বলা হয় তড়িৎদ্বার। তোমরা জানো না যদিও, বাট আপাতত জেনে রাখো, এগুলাকে বলা হয় হচ্ছে তড়িৎদ্বার। দুটো একই রকম, আঁকানো ট্রাই করবা আর কি। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় তড়িৎদ্বার। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে এখানে তোমাকে ব্যাটারির সংযোগ দিতে হবে। মানে আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করে কিনা। তড়িৎ পরিবহন বলতে কি বোঝায়? মনে করো তুমি লবণ আর পানি মিক্স করলা, এখন লবণ আর পানি মিক্স করে ওই লবণ আর পানির ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতেছে কিনা সেটা চেক করতে হয়। আয়নিক যৌগের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ চলাচল করে, কিন্তু সমযোজী যৌগ হলে কারেন্ট চলাচল করে না। তড়িৎ মানে হচ্ছে কারেন্ট। মনে করো তুমি পানির এক পাশে তার দিলা, আরেক পাশ থেকে তার বের করে দিলা। পানির এক পাশে মনে করো এই যে তোমার এখানে পানি আছে অনেক, এই যে হালকা ভাবে বলতেছি, পানি আছে মনে করো, এখানে তারের এক মাথা দিলা, আর তারের এক মাথা আবার এখানে দিলা, মাঝখানে কোনো সংযোগ নাই, শুধুমাত্র আয়নিক যৌগ আছে। এখান দিয়ে কিন্তু কারেন্ট আস্তে আস্তে যাবে, আস্তে হালকা যাবে, অত বেশি যাইতে পারবে না, কারেন্ট চলাচল করতে পারে, বুঝছো? তো কিভাবে করে সেটা আমাদের জানতে হবে, হ্যাঁ। তো প্রথমে তড়িৎ চলাচল করার জন্য তুমি এখানে কি নিবা বলো তো? মনে করো সোডিয়াম ক্লোরাইড নিছো, এখন সবসময় কি সোডিয়াম ক্লোরাইডই আসবে? সবসময় সোডিয়াম ক্লোরাইড কিন্তু আসবে না, অন্য কিছু আইতে আসতে পারে। তবে আমি তোমাদের সোডিয়াম ক্লোরাইড দিয়ে বোঝাচ্ছি যাতে সহজভাবে বুঝতে পারো, আর কঠিন আসবে না, আসলে এটা সহজই দিবে। তো এখানে কে কে আছে? এখানে মনে করো যে দ্রবণ নেওয়া হয়েছে, কার দ্রবণ? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, দ্রবণ নেওয়া হয়েছে, সোডিয়াম ক্লোরাইড। কে আছে এখানে? সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড তো সোডিয়াম ক্লোরাইড হিসাবে নাই, এখানে পানিও আছে, সোডিয়াম ক্লোরাইডও আছে, মানে পানিও দিছো লবণও দিছো। তাহলে পানিগুলা কিভাবে ভাঙবে? আচ্ছা কঠিন হয়ে যাবে বুঝছো, অন্য অধ্যায় জিনিস তো কঠিন হয়ে যাবে একটু। আমি সহজ সহজ করে বলতেছি। এখানে যখন তুমি সোডিয়াম ক্লোরাইড দিবা, সোডিয়াম ক্লোরাইড ভেঙে যাবে না পানিতে?
Na প্লাস হয়ে যাবে এবং Cl মাইনাস হয়ে যাবে, এতটুকু তো বুঝছি। হ্যাঁ, Na প্লাস হয়ে যাবে এবং কি হয়ে যাবে, Cl মাইনাস হয়ে যাবে। এখন এই দ্রবণ দিয়ে কারেন্ট কিভাবে চলাচল করবে সেটা দেখবো। হ্যাঁ, তো পরে এখানে একটা ব্যাটারি সংযোগ দিতে হবে। ব্যাটারি মানে হচ্ছে কারেন্ট সাপ্লাই। এখন কারেন্ট সাপ্লাই যদি না দাও তাহলে বুঝবে কিভাবে কারেন্ট যাচ্ছে না যাচ্ছে না? কারেন্ট যাচ্ছে, চলাচল করতেছে না করতেছে না, এটা তো কারেন্ট সংযোগ না দিলে বুঝবা না, তাই না? তো এখানে কারেন্টের সংযোগ সংযোগ দিতে হবে। কিভাবে দেওয়া যায়? এই যে এইভাবে এইভাবে দুইটা তার বের করছি, তার বের করে এখানে ব্যাটারি দিতেছি। ব্যাটারি চিহ্ন যেভাবে দিয়ে দিলেই হবে, এভাবে দিয়ে দিলেই হবে। ব্যাটারি চিহ্ন এভাবে দিয়ে দিলেই হবে। এখন কথা হচ্ছে একটা বড় একটা ছোট, কি বড়টা হচ্ছে প্লাস আর ছোটটা হচ্ছে মাইনাস। তোমরা পেন্সিল ব্যাটারি দেখছো না, এই যেরকম পেন্সিল ব্যাটারি, পেন্সিল ব্যাটারি এই যে মাঝখানে দেখবে একটা বোতামের মতো থাকে, এই বোতামওয়ালা পার্টটাকে বলা হয় প্লাস, আর যেটা সমান ওটাকে বলা হয় মাইনাস। বুঝছো? তো এই মাইনাসটা মনে করে যে ব্যাটারি এক তার দিয়ে এখানে দিলাম, আর এই প্লাস থেকে মনে করে এই যে এখানে দিলাম, এটা বোঝানোর জন্য দিলাম আর কি। বুঝছো? মানে হচ্ছে এই যে প্লাস থেকে তার নিয়ে এখানে দিলাম, এখন দেখবো যে এখান থেকে এখানে তড়িৎ আসে কিনা, এখান থেকে এখানে কারেন্ট যায় কিনা, কারেন্ট চলাচল করতে পারে কিনা সেটা আমরা দেখবো। তো যখনই তুমি কারেন্ট দিবা তখন কি হবে, এই পুরোটা প্লাস হয়ে যাবে না, এই পাশটা প্লাস, কারেন্ট প্লাস কারেন্ট দিয়ে এটা ভরে যাবে, আর এটা মাইনাস কারেন্ট দিয়ে ভরে যাবে, মাইনাস কারেন্ট দিয়ে ভরে যাবে। তো এখন কি হবে, এই যে যে এটা প্লাস হয়ে গেল, এই প্লাস, এই প্লাস কারে আকর্ষণ করবে, ক্লোরিন মাইনাসকে আকর্ষণ করবে। এই প্লাস কারে আকর্ষণ করবে, ক্লোরিন মাইনাসকে আকর্ষণ করবে। কিভাবে সেটা, কারণ প্লাস মাইনাসকে কি করে, আকর্ষণ করে। তাহলে ক্লোরিন মাইনাসকে যদি আকর্ষণ করে, এই যে ক্লোরিন যেটা আছে, ক্লোরিন মাইনাসকে যদি আকর্ষণ করে, দাঁড়াও আমি ক্লিয়ার করে এখানে অঙ্কন করতেছি, দেখা যাচ্ছে না ভালো মতো, ক্লোরিন মাইনাস। তাহলে এই যে প্লাস যেটা আছে এই ক্লোরিন মাইনাসকে কি করবে, আকর্ষণ করবে। তো ক্লোরিন মাইনাসকে যদি সে আকর্ষণ করে, ক্লোরিন মাইনাসকে যদি আকর্ষণ করে তাহলে ক্লোরিন কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে। তো ওইখানে ক্লোরিন, ক্লোরিন মাইনাস যেটা আছে ওর কাছে ইলেকট্রন কি আছে, বেশি আছে না একটা, সে একটা ইলেকট্রন ওই যে এখানে গিয়ে ত্যাগ করে দিবে। একটা ইলেকট্রন কি করলো, সে একটা ইলেকট্রন সে এখানে গিয়ে ত্যাগ করে দিল। ত্যাগ করে দিলে সে মুক্ত ক্লোরিনে পরিণত হইলো। কিসে পরিণত হইলো, মুক্ত ক্লোরিনে পরিণত হইলো। কারণ তার কাছে ইলেকট্রন মাইনাস মানে কি, একটা ইলেকট্রন বেশি ছিল না, সে একটা ইলেকট্রন ত্যাগ করে শুধু ক্লোরিনে পরিণত হবে, সাধারণ অবস্থায় আসবে, সাধারণ অবস্থায় আসবে। ঠিক আছে, শুধু ক্লোরিনে পরিণত হবে। ওকে, নেক্সট। এই যে যে সোডিয়াম প্লাসটা আছে, এই সোডিয়াম প্লাসটা এইখানে যাবে, সোডিয়াম প্লাসটা মাইনাসের দিকে যাবে। তো মাইনাসে গিয়ে সোডিয়ামের কি আছে, ইলেকট্রনের অভাব আছে না, সোডিয়ামের ইলেকট্রনের অভাব আছে, সে একটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করে মুক্ত সোডিয়ামে পরিণত হবে, মানে একদম সাধারণ অবস্থায় চলে আসবে, নিউট্রাল অবস্থায় চলে আসবে। তাহলে ব্যাপারটা কি হলো খেয়াল করো তো, ব্যাপারটা কি হলো, আমি আরেকটা চিত্রের মাধ্যমে দেখাইতেছি, দাঁড়াও। তো ব্যাপারটা কি ঘটলো, এখানে ব্যাটারি যুক্ত করা হয়েছিল, এটা প্লাস এটা মাইনাস। ব্যাপারটা যেটা ঘটলো, এই যে ক্লোরিন, ক্লোরিন এখানে এসে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে না, এই যে ইলেকট্রন একটা ত্যাগ করে দিছে, এই ইলেকট্রনটা কই যাবে, এই ইলেকট্রনটা এটা ঘুরে 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 এইখানে আসবে। কিভাবে কিভাবে ঘুরে আসলো, কিভাবে ঘুরে আসলো, এখানে যে ইলেকট্রনটা দিছে, এই ইলেকট্রনটা, দাঁড়াও, এই যে ইলেকট্রনটা এখানে যে ক্লোরিন এসে ইলেকট্রন ছেড়ে দিল না একটা, এখানে আইসা, এখানে এখানে ক্লোরিন এসে একটা ইলেকট্রন কি করছে, ছেড়ে দিছে না। এই যে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এখান থেকে যাবে, যাবে 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 ঘুরে ব্যাটারির এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে আসবে, আসবে 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 আসবে, এই যে এখানে চলে আসছে। তো এখানে যে আসলো, এই ইলেকট্রনটা কে পাইছে, সোডিয়াম পাইছে। সোডিয়াম দেখো এখানে গিয়ে ইলেকট্রন আবার একটা গ্রহণ করছে, সোডিয়াম গিয়ে কি হয়েছে, সোডিয়াম গিয়ে ওইখানে যায় আবার কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে। এই যে যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটাই হচ্ছে সোডিয়াম গ্রহণ করছে, সোডিয়াম গ্রহণ করে মুক্ত সোডিয়ামে পরিণত হয়েছে। তাহলে এখানে কি ইলেকট্রনের আদান প্রদান হইলো না, একটা ইলেকট্রনের আদান প্রদান হইলো, মানে ইলেকট্রনটা এখান থেকে ঘুরে এখানে চলে আসছে।
একজন ইলেকট্রন দিতেছে আর একজন ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে এইভাবে কি ইলেকট্রনের একটা আদান প্রদান হইল না? তো ইলেকট্রন আদান প্রদান মানে হচ্ছে চার্জের আদান প্রদান হয়েছে, চার্জের আদান প্রদান হয়েছে। ইলেকট্রন একটা চার্জ, চার্জের আদান প্রদান হয়েছে। আর চার্জের আদান প্রদান হয়েছে বিধায়ী, আর যেখানে চার্জের আদান প্রদান হয় সেখানেই হচ্ছে তড়িৎ প্রবাহ হয়। কি হয়? তড়িৎ প্রবাহিত হয়। তাহলে চার্জের আদান প্রদান হয়েছে, তাই কি হয়েছে? তড়িৎ প্রবাহিত হয়েছে। তাহলে চিত্র এঁকে ব্যাখ্যা দিতে পারবো না আমি যা বলছি। এখানে ব্যাটারি কানেক্ট করা হয়েছে, সোডিয়াম, সোডিয়াম ভেঙে সোডিয়ামের দ্রবণ সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে এবং ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। এখন ঘটনাটা কি কি ঘটছে? ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি ছিল, সে এই প্লাসে এসে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই ইলেকট্রনটা ঘুরে আবার এখানে আসছে, সোডিয়াম আবার সেই ইলেকট্রনটা গ্রহণ করছে। তাহলে কি কি হচ্ছে? ইলেকট্রন আদান প্রদান হচ্ছে না পুরোটার মাঝখানে? মানে এই যে লিকুইডটা ছিল, এই লিকুইডের মধ্যে দিয়ে তো ইলেকট্রনটা আদান প্রদান হচ্ছে, তাই না? তো ইলেকট্রনটা যে আদান প্রদান হচ্ছে তার মানে সেখানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, চার্জের ফ্লো হচ্ছে, চার্জ প্রবাহিত হচ্ছে। আর যেখানেই চার্জ প্রবাহিত হবে সেখানেই তড়িৎ প্রবাহিত হবে বা কারেন্ট চলাচল করতে পারবে। তাহলে এইভাবে হচ্ছে আয়নিক যৌগের তড়িৎ পরিবাহিত হয়। অনেক শর্টকাটে বলছি, এটা অনেক ডিপলি বলা যায়। এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। কি বলা হয়? তড়িৎ বিশ্লেষণ। এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আর কোনো কিছু জানার দরকার নাই, এতটুকু জানলেই হবে। আর এটা মনে রাখবা যে আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করে। তার মানে কি? কেন করে? কারণ আয়নিক যৌগ হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নে বিভক্ত হইতে পারে। কেন তড়িৎ পরিবহন কেন করে? ক্যাটায়ন অ্যানায়নে বিভক্ত হইতে পারে। ক্যাটায়ন অ্যানায়নে বিভক্ত হইতে পারে, এটা মাথায় রাখবা। আয়নিক যৌগ ক্যাটায়ন অ্যানায়নে কি হইতে পারে? বিভক্ত হইতে পারে। এটা হচ্ছে আয়নিক যৌগের পরিবাহিতা। ঠিক আছে? তারপরে এখন দেখব সমযোজী যৌগ যারা আছে। সমযোজী যৌগগুলা সাধারণত অপোলার হয়। অপোলার কেন? কারণ সমযোজী যৌগে কি কোনো প্লাস মাইনাস তৈরি হয়? ইলেকট্রনের কি আদান প্রদান হয়? হয় না। শুধুমাত্র ইলেকট্রনের কি হয়? ইলেকট্রনের শেয়ার হয় শুধুমাত্র। কেউ তো ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে না। তাহলে সমযোজী যৌগগুলো কি? অপোলার। তাহলে সমযোজী যৌগ কি পোলার দ্রাবকে দ্রবীভূত হবে? মানে পানিতে দ্রবীভূত হবে? হবে না। সমযোজী যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। সমযোজী যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। সমযোজী যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। আচ্ছা, একটু আগেই বললাম সমযোজী যৌগ দ্রবীভূত হয় না, কিন্তু অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। অপোলার দ্রাবক তাহলে কারা? অপোলার দ্রাবক হচ্ছে এই যে অ্যালকোহল জাতীয় জিনিসগুলো যারা আছে। অ্যালকোহল, অ্যালকোহল আরো কিছু আছে। সমযোজী যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, কারণ সমযোজী যৌগগুলো হচ্ছে অপোলার। অপোলার অপোলার যৌগগুলা অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। অপোলার দ্রাবক কারা? যেমন অ্যালকোহল, যেগুলোতে আংশিক ধনাত্মক ঋণাত্মক আয়ন তৈরি হয় না। এগুলোতে সমযোজী যৌগ কি হইতে পারে? দ্রবীভূত হইতে পারে। এখন সমযোজী যৌগ কারা? সাধারণত কি হয়? ওরা গ্যাসীয় হয় না? গ্যাসীয় হয়। তো গ্যাস গ্যাস জিনিসটাকে আবার কিভাবে দ্রবীভূত করা যায়? তোমরা এই যে 7 আপ খাইছো না? 7 আপ বা স্পিড যাই বলো না কেন, সেখানে যে লিকুইডটা থাকে, সেই লিকুইডে দেখবা যে গ্যাস প্রেসার দিয়ে হচ্ছে দ্রবীভূত করা থাকে। যখন তুমি মুখটা খুলো তখন সেই গ্যাসটা বের হয়ে আসে। তার মানে গ্যাসটা সেখানে কি করা ছিল? দ্রবীভূত করা ছিল। যদি গ্যাসটা দ্রবীভূত না হইতো তাহলে তো বোতল ফেটে যেত, তাই না? তাহলে গ্যাসটা ওই লিকুইডের মধ্যে দ্রবীভূত অবস্থায় ছিল। তাহলে কিছু কিছু সমযোজী যৌগগুলা সমযোজ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এটা মাথায় থাকবে তাহলে। সমযোজী যৌগগুলা কিন্তু অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। কিন্তু আয়নিক যৌগের ক্ষেত্রে আসো, আয়নিক যারা আছে, আয়নিক যৌগগুলো হচ্ছে পোলার যৌগ। পোলার যৌগ, কারণ তারা হচ্ছে পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পোলার যৌগ, তাই পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এখন পোলার দ্রাবক কারা? যেমন H2O, পানি। পানি একটা পোলার দ্রাবক। তার কারণটা কি?
তার কারণটা হচ্ছে পানি কিন্তু আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে পারে। কিভাবে? ওই যে একটু আগে দেখলাম চিত্র থেকে, তড়িৎ ঋণাত্মকতার জন্য। তড়িৎ ঋণাত্মকতার বা ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের কারণে সেখানে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, যার ফলে পানি একটা পোলার দ্রাবক। আর পোলার দ্রাবকে পোলার যৌগগুলো দ্রবীভূত হবে, পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবীভূত হবে। তাহলে আয়নিক যৌগ, আয়নিক যৌগ, পোলার দ্রাবক, দ্রাবক বা পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়। আয়নিক যৌগগুলো তাহলে পোলার দ্রাবক বা পানিতে কি হয়? দ্রবীভূত হয়। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আয়নিক যৌগ তড়িৎ পরিবহন কখন করলো? আয়নিক যৌগ যখন মানে কারেন্ট যে চলাচল করলো, এটা কখন? আয়নিক যৌগ যখন গলিত অবস্থায় থাকে তখন। তাহলে আয়নিক যৌগ কখন তড়িৎ পরিবহন করে? গলিত অবস্থায়, গলিত অবস্থায়। এটা যাতে মাথায় থাকে, কঠিন অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করবে না। মানে মানে সরাসরি তুমি লবণ নিলা, যে লবণটা আমরা খাই, ওই লবণ কিন্তু কারেন্ট চলাচল করবে না। বাট এটা যদি গলিত অবস্থায় হয়, দ্রবীভূত করা থাকে, তখন সেটা কিন্তু আহ, অল্প আকারে আর কি তোমার হচ্ছে কারেন্ট পরিবহন করে। আচ্ছা, এটা হচ্ছে গলিত অবস্থায়। তাহলে বিদ্যুৎ পরিবহন কখন করবে? একমাত্র গলিত অবস্থায়, এটা যাতে মাথায় থাকে, হ্যাঁ। আচ্ছা, তো আমি বললাম যে সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম, ব্যতিক্রম একটাই, সিলভার ক্লোরাইড। কি এটা? এটা কিন্তু এমসিকিউতে আসবে। সিলভার ক্লোরাইড আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয় না। সিলভার ক্লোরাইড কি হয় না? এটা পানিতে দ্রবীভূত হয় না। এটা কিন্তু আসবে। তাহলে সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সিলভার ক্লোরাইড কেন পানিতে দ্রবীভূত হয় না? কারণ এটা হচ্ছে অদক্ষেপ আকারে থাকে। এখন বলতে পারো অদক্ষেপ আবার কি? অদক্ষেপ পরে। আচ্ছা, অদক্ষেপ কি? যদি শর্টকাটে বলি অদক্ষেপটা কি, মনে করো তুমি চিনি শরবত বানাইতেছো, তো এটা বানাইতে বানাইতে এক সময় চিনি কিন্তু আর দ্রবীভূত হবে না বা গলিত হবে না। চিনি আর দ্রবীভূত হবে না, চিনি নিচে জমা হয়ে যাবে, তাই না? শরবত অনেক মিষ্টি হয়ে গেল মনে করো, চিনি নিচে জমা পড়বে না। ওই নিচে যে জমা পড়লো গুড়ি গুড়ি করে, ওইটাকে বলা হয় অদক্ষেপ। ওটাকে কি বলা হয়? অদক্ষেপ, শর্টকাটে বললাম আর কি। তো এই সিলভার ক্লোরাইড কখনোই পানির সাথে মিশে না, এটা কি হয়? নিচে জমা পড়ে যায়, এটা হচ্ছে অদক্ষেপ পরে। তাহলে সিলভার ক্লোরাইড কিন্তু একটা আয়নিক যৌগ, কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, এটা কিন্তু মাথায় রাখো, এটা কিন্তু আসবে। আর সমযোজী যৌগ কি হয়? সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। তাহলে সমযোজী যৌগ যে পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম আছে, কয়েকটা ব্যতিক্রম আছে। যেমন গ্লুকোজ, গ্লুকোজ গ্লুকোজ কিন্তু পানিতে দ্রবীভূত হয়, কিন্তু গ্লুকোজ কিন্তু একটা সমযোজী যৌগ, C6H12O6 সংকেত। তারপর হচ্ছে চিনি, চিনি কিন্তু একটা সমযোজী যৌগ, কিন্তু পানিতে কি হয়? দ্রবীভূত হয়। তো বইয়ের যে লাস্ট কয়েকটা পেজ আছে, সেখানে দেখবা ব্যতিক্রমগুলো লেখা আছে, বই থেকে দেখবা। ব্যতিক্রম থেকে একটা এমসিকিউ 100% আসবে, ব্যতিক্রম থেকে একটা এমসিকিউ 100% আসবে। তাহলে আয়নিক যৌগের ব্যতিক্রম কে? AgCl, পানিতে দ্রবীভূত হয় না। আর সমযোজী যৌগের ব্যতিক্রম কে? গ্লুকোজ, চিনি, আরো কয়েকটা উদাহরণ দেখবো এখান থেকে, ঠিক আছে? ওরা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। এগুলো হচ্ছে ব্যতিক্রম। এগুলা কি? এগুলো হচ্ছে ব্যতিক্রম, যারা পানিতে দ্রবীভূত কি হয়? যারা পানিতে দ্রবীভূত হয়, বাট সাধারণত দ্রবীভূত হয় না, বেশিরভাগই দ্রবীভূত হবে না, বাট কিছু কিছুগুলা কি হয়? দ্রবীভূত হয়, ঠিক আছে? আর AgCl হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না, এটা আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয় না। আর সমযোজী যৌগ কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। কেন করে না? কারণ এদের তো ঋণাত্মক আয়ন বা ধনাত্মক আয়ন নাই, বা ক্যাটায়ন নাই, অ্যানায়ন নাই, তাই এরা কি হয় না? পানিতে দ্রবীভূত হয় না, আয়নিক যৌগের মতো পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে? তো এবার আরেকটা জিনিস তোমাদের পরীক্ষা আসে, সেটা হচ্ছে NaCl, NaCl এর কেলাস, NaCl এর কেলাস গঠন, কেলাস। দেখো আয়নিক যৌগগুলো কি হয়? অনেক শক্তিশালী হয় না? কেন শক্তিশালী হয়?
কারণ এরা হচ্ছে কেলাস গঠন করে। কি গঠন করে? কেলাস গঠন করে। এর জন্য এরা হচ্ছে অনেক শক্তিশালী হয়। এখন কেলাসটা কিভাবে আঁকাবা? NaCl এর কেলাস গঠন কি পারো? মানে কেলাসের চিত্রটা কি পারো? জানাও তো। কেলাস গঠনের চিত্রটা কি পারো? চিত্রটা কিন্তু জটিল আছে, একেবারে সহজ না। কেলাস গঠনের চিত্রটা কি পারো? সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন। কেলাস গঠনের দেখায় দিতে হবে কি? বুঝি নাই, মানে চিত্র দিতে হবে তোমাদেরকে। চিত্র 100% দেওয়া লাগবে। এই যে কেলাস গঠন, আমি চিত্র দেখি, ট্রাই করি। হ্যাঁ, অনেকদিন পরে একাইতেছি, এই চিত্রটা আসলে মনে থাকে না, টাফ। তো প্রথমে এইভাবে হচ্ছে বক্স নিবা, বক্স, 3টা বক্স সমান্তরালে আঁকাবা। এই যেভাবে 3টা বক্স সমান্তরালে আঁকাবা। পরে 3 কোণা যোগ করে দিবা। কি করবা? 3 কোণা যোগ করে দিবা। এই যেভাবে 3টা করে কোণাগুলা যোগ করে দিবা। 3টা করে কোণাগুলা কি করবা? যোগ করে দিবা। এবার কি করবা? এবার হচ্ছে প্রত্যেকটার মধ্যবিন্দু নিবা। এই যে এটার মধ্যবিন্দু এটা, এই রেখার মধ্যবিন্দু এটা, এই রেখার মধ্যবিন্দু হচ্ছে এটা। তো এইভাবে মধ্যবিন্দুগুলা কি করবা? যোগ করবা। মধ্যবিন্দুগুলো আমার একটু বাঁকা হয়েছে, মধ্যবিন্দুগুলো বাঁকা হয়েছে, বাট ধরে নাও আর কি। তাহলে এইভাবে যোগ করলা। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকটার মধ্যবিন্দু করে যোগ করতে হবে। যেমন এই যে এখানে আছে এই রেখাটার মধ্যবিন্দু, মাঝখান দিয়ে যোগ করব। ঠিক আছে, আবার এই রেখাটা যোগ করব। তারপরে এইটা যোগ করব। পিছনে একটা আছে না, পিছনেরটাও যোগ করতে হবে তোমাকে। প্যাচ লেগে যাবে কিন্তু। সামনেরটা যোগ করতে হবে। তারপরে এই যে পিছনে এটা যোগ করতে হবে। এই যে সামনেরটা আবার যোগ করতে হবে। তারপর এই যে মাঝখান থেকে এই মাঝখানেরটা আবার যোগ করতে হবে। তারপরে এই মাঝখান থেকে এই মাঝখানটা যোগ করতে হবে। এই তো কেলাস গঠন হয়ে গেছে। মাথা ঘুরে যাচ্ছে না? পারবা আঁকাইতে? পারবা এটা আঁকাইতে? একটু টাফ না? শিখছো কখনো আঁকাইতে? এটা প্র্যাকটিস করতে হয় তোমাদের। আমি গ্রুপে একটা শর্ট ভিডিও দিব যাতে তোমরা আঁকাইতে পারো। হ্যাঁ, গ্রুপে একটা শর্ট ভিডিও দিব, গ্রুপে একটা শর্ট ভিডিও দিব, এটা আঁকাইতে পারবা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে NaCl এর কেলাস গঠন। আর দুইটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কার্বনের রূপভেদ। কার্বনের রূপভেদ। কার্বন দ্বারা দুইটা গঠিত যৌগ আছে, একটা হচ্ছে গ্রাফাইট, একটা হচ্ছে গ্রাফাইট, আর একটা হচ্ছে হীরক। তো কার্বন দ্বারা হীরকও তৈরি, কার্বন দ্বারা গ্রাফাইটও তৈরি। কিন্তু গ্রাফাইট কি করে জানো? বিদ্যুৎ পরিবহন করে। বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু হীরক যেটা আছে, হীরক বিদ্যুৎ পরিবহন করে না। এখন কেন করে না? কেন করে না তাদের চিত্র দেখে বোঝা যায়। কেন করে না তাদের চিত্র দেখে বোঝা যায়। তো প্রথমে মনে করো আমি গ্রাফাইটটা হালকাভাবে দেখাই দিচ্ছি। গ্রাফাইট একটু ফাস্ট দেখাই দিচ্ছি। গ্রাফাইটের চিত্র আমি তোমাদের দিয়ে দিব গ্রুপে। তো গ্রাফাইটের চিত্রগুলো হচ্ছে এইরকম। সাধারণত এরকম হয় আর কি গ্রাফাইটের চিত্র। আচ্ছা দাঁড়াও, এই যে এইভাবে দেখাবা। এভাবে দেখানোর পরে এই যেখানে একটা কার্বন দেখাবা, কার্বন, কার্বন। দেখো তো, খেয়াল করো তো, একটা কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। কার্বন কিন্তু 3টা কার্বনের সাথে যুক্ত আছে, তাই না? কার্বনের হাত কয়টা বলো তো? 4টা না? এখন একটা কার্বন যে 3টা কার্বনের সাথে যুক্ত আছে, আর একটা হাত খালি রয়ে গেল না? এই হাতে কিন্তু কার্বনের একটা ইলেকট্রন আছে। এই হাতে কি আছে? কার্বনের একটা ইলেকট্রন আছে। তাহলে একটা খালি ইলেকট্রন থেকে গেল না? এই খালি ইলেকট্রন চলাফেরা করতে পারবে। খালি ইলেকট্রন চলাফেরা করতে পারা মানে চার্জ চলাফেরা করতে পারবে। মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। এবং এই মুক্ত ইলেকট্রন কি করতে পারবে?
চলাফেরা করতে পারে, তাই বিদ্যুৎ পরিবহন করবে। মুক্ত ইলেকট্রন কি করতে পারবে? চলাফেরা করতে পারবে, তাই বিদ্যুৎ পরিবহন করতে পারবে। চিত্র দিতে হবে মাস্ট, তাই বিদ্যুৎ পরিবহন করবে। কারণ কি জানো, মুক্ত ইলেকট্রন আছে, যে ইলেকট্রনটা কি করতে পারে? চলাফেরা করতে পারে। এখানে আরেকটু বাড়াই দিবা চিত্রটাই, যেভাবে আরেকটু বাড়াই দিবা এইভাবে, এই যে এইভাবে ডট 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 দিয়ে, এই যে ডট 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 দিয়ে এইভাবে দেখাই দিবা যে এটার সাথে একটা বন্ধন আছে আর কি। ডট দিয়ে এখানে বুঝাই দিবা এই যেভাবে একটা বন্ধন আছে, এইদিকে এটার সাথে এটা আছে, এই যেভাবে দেখাই দিলা আর কি। এতটুকু দেখাইলেই না, বুঝছো? এভাবে দেখাই দিবা, বলবা একটা কার্বনের সাথে তিনটা কার্বন যুক্ত আছে, যার ফলে কার্বনের এক হাত খালি থেকে যায় এবং এক হাতে একটা ইলেকট্রন আছে, যে ইলেকট্রনটা মুক্ত। এবং ইলেকট্রন মুক্ত থাকার কারণে সেই ইলেকট্রন নড়াচড়া করতে পারে বা মুভমেন্ট করতে পারে। ইলেকট্রন যেহেতু মুভমেন্ট করতে পারে, তার মানে সেখানে চার্জ মুভমেন্ট করতেছে। চার্জ মুভমেন্ট করতে পারা মানে হচ্ছে সে সেখানে বিদ্যুৎ পরিবহন করতে পারবে। ঠিক আছে, তাহলে হীরক কেন বিদ্যুৎ পরিবহন করে না? হীরকের চিত্রগুলো হচ্ছে এই যে একটু জটিল, আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। হীরকের চিত্রটা একটু জটিল। তো আমি হিরোকের পরিপূর্ণ চিত্রটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, বুঝছো? আমি এখানে কোনো মধ্যে র্যান্ডমলি আর কি বোঝাচ্ছি তোমাদেরকে, র্যান্ডমলি। তো এখানে মনে করো একটা কার্বন আছে, হ্যাঁ, এটা হচ্ছে হিরক। হিরক, এই কার্বন আছে, এই কার্বন দেখো কয়টা হাত? একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত। তো কার্বনের কয়টা হাত ফিল আপ হয়ে গেছে? এখানে চারটা হাত ফিল আপ হয়ে গেছে না? তাহলে কার্বনের কি কোনো মুক্ত ইলেকট্রন আছে? মুক্ত ইলেকট্রন নেই। মুক্ত ইলেকট্রন নেই। আর মুক্ত ইলেকট্রন না থাকলে সেখানে বিদ্যুৎ পরিবহন হবে না, মানে মুক্ত চার্জ নাই, বিদ্যুৎ পরিবহন কি হবে না? হবে না, বিদ্যুৎ পরিবহন সম্ভব না। তাহলে মোটামুটি তো বুঝতে পারছো, তাই না, যে হীরক বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। যদিও দুইটা কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি। তাহলে কার্বনের দুইটা রূপভেদ কি? একটা হচ্ছে গ্রাফাইট, একটা হীরক। দুইটার মধ্যে পার্থক্য কি? একটা বিদ্যুৎ পরিবহন করে আর একটা বিদ্যুৎ পরিবহন করে না। চিত্রগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে কেলাস গঠনের চিত্রটা আমি গ্রুপে শর্ট ভাবে দিয়ে দিব, যাতে তোমরা দেখতে পারো এবং করতে পারো। হ্যাঁ, কেলাস গঠনের চিত্রটা কিন্তু কঠিন আছে, সহজ না একেবারে, একেবারে সহজ না, কঠিন আছে। ঠিক আছে, এটা হচ্ছে, এটা কি NaCl এর কেলাস, এই চার্জ NaCl এর কেলাস।